সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশবার্তা টক শো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, দেশবার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমি সঙ্গে আছি নিজামুল হক বিপুল। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যাকে যুক্ত করছি, এক সময়ের তখর ছাত্রনেতা, 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক জিএস এবং বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুস্তাক হোসেন। মুস্তাক ভাই, আপনাকে স্বাগতম দেশবার্তা টক শোতে। নিশ্চয়ই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। মুস্তাক ভাই, আমরা একটু আলাপ করতেই চাই। বাংলাদেশের রাজনীতি এখন আসলে এক ধরনের অন্ধকার সময় পার করছে, বিশ্লেষকরা সেরকম বলছেন। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন, রাজনীতি নিয়ে যাদের কারবার, তারা বলছেন যে একটা কঠিন সময়ের দিকে বাংলাদেশ যাচ্ছে। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে মনে হয়েছিল একটা নতুন নির্বাচন হবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ ঢুকবে। কিন্তু যত সময় যাচ্ছে মনে হচ্ছে দেশটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো দূরের কথা, ফ্যাসিজমের একটা চরম আকার ধারণ করছে। সর্বশেষ দুটি ঘটনা মানুষকে ভীষণভাবে আঘাত করেছে। একটি হচ্ছে গোপালগঞ্জে এনসিপির যে জুলাই পদযাত্রা ছিল, সেটি গোপালগঞ্জ হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। তখনই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। সেখানে কারফিউ হলো, এনসিপির নেতারা পালিয়ে আসলেন, কারফিউ হলো, 44 দ্বারা হলো, গুলি হলো, মানুষ মারা গেল। তার রেশ কাটতে না কাটতে এই মাইলস্টোনে যে দুর্ঘটনা, আমরা এটাকে দুর্ঘটনা হিসেবেই মনে করতে চাই, বিশ্বাস করতে চাই, কিন্তু সেখানেও রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এগুলো কি আসলে সব নির্বাচনকে ডিলে করার কোন প্রক্রিয়া কিনা? কি মনে হয় আপনার কাছে? একজন রাজনীতিবিদ হিসেবে আপনি তো সরাসরি এই সরকারের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে নির্বাচন নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ঘটনা হচ্ছে এইভাবে ঠিক আমি বলবো না। এই ঘটনাগুলো যদি সঠিকভাবে সমাধান না করা হয়, সেটা নির্বাচনকে অনিশ্চয়তার দিকে যাওয়ার জন্য এই ঘটনা ফলাফল সেটা হতে পারে। তো দেখুন যে গোপালগঞ্জের ঘটনা, নবগঠিত রাজনৈতিক দল তারা সমাবেশের ডাক দিয়েছে, বা মার্চ টু হলেও এটাকে রাজনৈতিক কর্মসূচি, সেটাকে বাধা দেওয়ার জন্য যেভাবে সেখানে সহিংসতা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, সেটা গ্রহণযোগ্য না। রাজনৈতিক বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য দিয়েই সমাধান করতে হবে। তাদের বক্তব্য আপত্তিকর যদি কেউ মনে করে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে বিক্ষোভ করার অধিকার সবার আছে। বিক্ষোভ করতে পারে তারা, বা তারা ইভেন রাস্তায় শুয়ে পড়তে পারে প্রতিবাদের অংশ হিসেবে। সেটা কিন্তু সেখানে অগ্নিসংযোগ করা, আইন শৃঙ্খলা, এটা একটা সহিংসতার দিকে চলে যায়। কিন্তু এই সহিংসতা আবার আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, তারা একেবারে সরাসরি বুকের উপরে গুলি করে মানুষ মেরে ফেলবে, এইটা জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে এটা তো একেবারেই অগ্রহণযোগ্য। এই ধরনের ঘটনা কিন্তু জুলাই আগস্টে হয়েছে এবং সেটা ব্যাপক সমালোচনা এবং বিচারের সম্মুখীন হচ্ছে। যে সেখানে কি পরিস্থিতি সেটা করা হলো, ওয়ার্নিং দেওয়া হয়েছে কিনা, ম্যাজিস্ট্রেট এটাও নির্দেশ দিয়েছে কিনা, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, তো সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত ওনার কোনো অনুমতি হয়েছে কিনা, তারা ফাঁকা গুলি করেছেন কিনা, তারা পায়ে হাঁটুর নিচে গুলি করেছেন কিনা, মানে মারণঘাতী অস্ত্র ব্যবহার করে মানুষকে মেরে ফেলা, এইটা তো আমরা দেখেছি জুলাই আগস্টে। এখানে গোপালগঞ্জে মানে সভা সমাবেশে বাধা দান, ইটপাটকেল নিক্ষেপ, এগুলোর জবাব এটা হতে পারে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এটা যে অন্যায় হয়েছে, এটা আমরা বলি না যে চোরের মন পুলিশ, পোস্টমর্টম করতে না দেওয়া, সুরতহাল না করা, ডেথ সার্টিফিকেট না দেওয়া, তাহলে যারা বাধা দিয়েছে তারা নিশ্চয়ই ওই গুলির ঘটনায় জড়িত। এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং এটার মানে তীব্র প্রতিবাদযোগ্য। এটা কাজে এটা নিশ্চয়ই অস্থিতিশীল অবস্থা করতে পারে। এবং দেখুন, এই আমাদের দুজন উপদেষ্টা সেখানে গিয়েছিলেন বহুদিন, মানে বেশ অনেকদিন পার হওয়ার পরে। তারা তো আহত বা যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে যায়নি, তারা গিয়েছে স্থাপনা ভাঙচুর। তাহলে যখন শেখ হাসিনা এই জুলাইতে
আহত ব্যক্তিদেরকে না দেখতে গিয়ে মেট্রো রেল নিয়ে, টেলিভিশন, অগ্নিসংযোগ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন, তা সেটাকে তারা মানে তার ইয়েতে বেদনাপ্লুত প্রচণ্ড সমালোচনা করেছি আমরা, যে এতগুলো মানুষ নিহত হলো, মৃত্যুবরণ করলো, সেটা তারা সেখানে না গিয়ে তিনি শুধুমাত্র স্থাপনাগুলোর ক্ষতিতে দুঃখিত হচ্ছেন। তো আমাদের দুজনের উপদেষ্টা তো গোপালগঞ্জে সেই কাজই করলেন, সেই কাজই করলেন। কাজে এটা তো একেবারে সেই মানে স্বৈরাচার বলেন, ফাঁসিবাদ বলেন, তাদের যে কর্মপদ্ধতি, এখানে তো কোনো সে কর্মপদ্ধতি তো আপনার আলাদা করছেন, এটা তো আমাদের বুঝতে হবে, আলাদা আপনার আলাদা, তা বুঝতে পারছি না। তারপরে ছাত্রদের বিক্ষোভ, মাইলস্টোন কলেজে, স্কুলের এবং কলেজ, একটা বিমান দুর্ঘটনা, বিমান আশ্রয় পড়লো, অনেকগুলো শিশু ঘটনাস্থলে জীবন্ত দগ্ধ হলো, বাকিরা হাসপাতালে গিয়ে কেউ কেউ মারা গেছে। শিক্ষক 2 জন শিশুদেরকে বাঁচাবার জন্য জীবন দিয়েছে, বা অভিভাবকদের কেউ কেউ হয়তো এখনো জানা যায়নি। তো ছাত্র সমাজ, অভিভাবক খুবই শোকাহত, বিক্ষুব্ধ, এবং যেটাকে ডাক্তারি ভাষায় বলি আমরা ট্রমা, মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে। তারা যখন উপদেষ্টাদের কাছে পেয়েছে, সরকারের কাছে, তারা বিক্ষোভ দেখিয়েছে, ঘেরাও করেছে, তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। ঠিক আছে, সেটা উপদেষ্টারা শান্তিপূর্ণভাবেই সেটা সমাধান করেছেন। অনেকক্ষণ তারা আটকে ছিলেন, তারা পরে এটাকে আমি বলবো শান্তিপূর্ণভাবেই তারা বেরিয়েছে। তো সচিবালয় জিনিসটা কি হলো? সচিবালয় এই বিমান দুর্ঘটনায় আহত নিহতদের বিষয় নিয়ে বিক্ষোভ এবং পরীক্ষা, রাত 3টায় পরীক্ষা বাতিল করলেন, সকালে উঠে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এটা তো অবশ্যই একটা অব্যবস্থা। ছাত্ররা বিক্ষোভ করতেই পারে, এবং বিক্ষোভ করে সে বিক্ষোভের সেটাকে তো তাদেরকে ধৈর্যের সঙ্গে নিয়ম মাফিক মোকাবেলা করা উচিত ছিল। এখানে একটা গেরিলা কায়দায় পুলিশ, সেনাবাহিনী এটা করবে কেন? যে ছাত্রদেরকে সচিবালয়ের গেট খুলে দেওয়া হলো, ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে ঢুকেছে বিষয়টা তা না, তারা গেট ধাক্কাধাক্কি করছিল, টপকাবার চেষ্টা করছিল 2-3 জন, এক সময় গেটটা খুলে দেওয়া হলো। আচ্ছা, গেট খুলে দিয়ে তাদের বিক্ষোভটাকে প্রশমিত করা, তাহলে ভিতরে কর্ডন থাকবে, যে কর্ডন ভেদ করে যেন ছাত্ররা বিল্ডিংগুলোতে যেতে না পারে। কর্ডনও ছিল না, তাদেরকে ভিতরে গিয়ে ভাঙচুর হলো, তা কিছুই করলো না। তারপরে হঠাৎ করে তাদের উপর লাঠিচার্জ। এটা তো একটা মানে আমি কি বলবো, যে আইন শৃঙ্খলা বাহিনী এরকম গুন্ডামি করার, এটা কি তাদের ইয়েতে আছে? জনগণের দাঙ্গা দমন করার জন্য এটাকে পদ্ধতি? যেখানে শিশু মানে ছাত্র, এখানে প্রাপ্তবয়স্ক না, এরকম অনেক ছাত্র ছিল, বয়স 18-র নিচে, 18-র উপরে কমই ছিল, তাদেরকে আপনি এইভাবে নিয়ন্ত্রণ করবেন? অত্যন্ত গর্হিত কাজ। আমি তো খুবই ভয়ে ছিলাম। আমি তখন ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমি লাইভ দেখছিলাম কোনো টেলিভিশনে, যে এখানে আবার গোপালগঞ্জের মতো গুলি না ঘটে। কারণ এটা যেহেতু আমরা ভয় করছি যে অস্থিতিশীলতা পরিবেশ করে নির্বাচনটাকে অনিশ্চিত করা, নিয়ন্ত্রণ একেবারেই ইয়ে করে দীর্ঘস্থায়ী স্বৈর শাসন চালানো। যাক, আমরা এতটুকু আশ্বস্ত দেখেছি যে গুলির ঘটনা ঘটে, কিন্তু যেভাবে ছাত্রদেরকে প্রহার করা হয়েছে, এই ছাত্রদেরকে প্রহার করে কিন্তু কোনো সরকারই তাদের গদি টিকিয়ে রাখতে পারে নাই। নিকট অতীতে আমরা দেখেছি যে গোটা ছাত্র সমাজ এখানে তারা মনে করে তাদের ভাইকে, তাদের বোনকে মারা হয়েছে। কাজে সেই পথে তো তারা হাঁটছে। এটা খুবই গর্হিত কাজ হয়েছে। এবং প্রথম দিন তারা বৈঠক করলেন 4টা দলের সাথে, জানি না কোন মানদণ্ডে তারা করলেন। তারা কি বললেন? যে সরকারকে কঠোর হতে। দেখেন, যখন জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভ হচ্ছে, তখন সরকারের সমর্থক 14 দলকে নিয়ে তারা কি বললেন? কঠোর ব্যবস্থা করতে হবে, কারফিউ দিতে হবে, দেখা মাত্র গুলি করতে হবে। তো ওনারা 4 দলের সাথে মিলিয়ে বললেন যে কঠোর হতে হবে। তো একই তো ঘটনা। হ্যাঁ, পরবর্তীতে আরও 12টি দল সেখানে করলেন। তো কিসের ভিত্তিতে বাছাই করলেন? দল তো আরও আছে। ঐক্যমত কমিশনে তো আমরা 30টার বেশি রাজনৈতিক দল কথা বলছি, কিন্তু আবার এই বাছাই করলেন কি ভিত্তিতে? সেখানেও কিন্তু সরকারের মুখপাত্র তারা বলেছে তারা কঠোর হতে বলেছে, কিন্তু যারা আলোচনা অংশগ্রহণ করেছে, আমি একটা দলের ব্রিফিংও শুনি নাই, তারা বলেছে এই কথা যে আমরা কঠোর হতে বলেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্যের সাথে, সংবেদনশীলতার সাথে তাদের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু ওনাদের প্রেস সেকশন বললে যে এরা নাকি কঠোর হতে বলেছে, যে এইটা তো
এখন তো তাহলে এই ধরনের রাজনৈতিক দলগুলো যাবে না যে আমরা যে কথা বলিনি সেই কথা আপনি বলে তো আমাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তো এইগুলো আমরা মনে করি যে এই সরকার এগুলো যদি পুরনো পদ্ধতিতে সমস্যা সমাধান করার চেষ্টা করেন তাহলে তো এই আগবে না কাজটা, তারা ঝামেলায় পড়বেন, জটিল হবে। জনগণ সদ্য এই ধরনের ঘটনার মোকাবেলা করে তারা একটা শান্তির জন্য, এই পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছেন। এই সরকার যদি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার না, তারা যদি একই রকম পদ্ধতিতে প্রয়োগ করে তাহলে সেটা তো দুঃখজনক এবং সেটা মানুষ অবশ্যই মেনে নেবে না। এবং জনগণের সাথে এই একাত্মতা, বিশেষ করে ছাত্র এবং অভিভাবকদের যে মানসিক যন্ত্রণা, অসহায় বোধ, তার সাথে একাত্মতা করার জন্য এবং প্রতিবাদ করার জন্য সরকার যেভাবে দমন নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাইছে, সেজন্য আমরা যারা কয়েকটি দল আমরা ঐক্যমত কমিশনের আলোচনায় গতকাল শুরুতেই আমরা ওয়াকআউট করেছি প্রত্যেকেই, এবং বার্তা দেওয়া, হয়তো ঐক্যমত কমিশনের এখতিয়ারের মধ্যে এটা পড়ে না এই বিষয়ে, তবে তারা যেন এই জিনিসটা তাদেরকে জানায় এবং আমরা গণমাধ্যমের সামনে এটা বলেছি। এই ধরনের পরিস্থিতি যদি আমাদের আলোচনার সভাস্থলের বাইরে মানে জনপরিসরে এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, আমাদের পক্ষে এই আলোচনা করা সম্ভব হবে না। কারণ আমরা তো উদাসীন থাকতে পারি না যে আমার আলোচনার স্থলের বাইরেই ছাত্রদেরকে পেটানো হচ্ছে, জনগণকে পেটানো হচ্ছে, রক্তাক্ত ঘটনা ঘটছে। আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সুন্দর সুন্দর আলোচনা করে ঐক্যমত করব সংবিধান সংস্কার, এই পরিবেশ তো সেখানে আমাদের পক্ষে সম্ভব হবে না আলোচনা সেখানে অংশগ্রহণ করা। সেটাও বলেছি আমরা যে এটা বিচ্ছিন্ন কিছু না, হয়তো ঐক্যমত কমিশনের আওতার মধ্যে এই জিনিসটা পড়ে না, কিন্তু তারা তো সরকার কর্তৃক নিয়োজিত একটা মানে বডি, তারা এটা করছেন এবং আমরাও একটা এইটা অংশগ্রহণ করছি। সেটাও আমরা বলেছি যে এই ধরনের ঘটনা যদি বাইরে ঘটে আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব হবে না, আমরা এটা পরিবেশ সেটা আছে বলে আমরা মনে করি। মুস্তাফা ভাই, প্রশ্ন অনেকগুলো আপনার কথা থেকে। প্রথমত হলো গোপালগঞ্জের ঘটনায় গুলি কেন হলো, এই গুলি করার অর্ডারটা কে দিল, এটা একটা বড় প্রশ্ন। এবং আপনি বলছিলেন গোপালগঞ্জে সবার রাজনৈতিক দল সবার মত প্রকাশের অধিকার আছে, তারা গিয়ে তাদের বক্তব্য তুলে ধরবে। এর আগে এরশাদ সাহেব গেছেন, জিয়াউর রহমান গেছেন, সব দলই গোপালগঞ্জে গেছে। গোপালগঞ্জে তো অন্য রাজনৈতিক দলও আছে, কিন্তু এই ছাত্ররা যখন গোপালগঞ্জে দাঁড়ায় গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে বক্তব্য দেন যে মুজিববাদ মুর্দাবাদ, তখন তো স্বাভাবিকভাবে আপনার বাড়িতে দাঁড়িয়ে কেউ যদি এরকম বলে, এইটা তো আপনি নিশ্চয়ই তাকে আদর আপ্যায়ন করবে না। গোপালগঞ্জের মানুষ নিশ্চয়ই, আপনার বাড়িতে গেলে আপনি নিশ্চয়ই আমাকে আদর আপ্যায়ন করবেন না, আমি আপনার বাড়ি দখল করতে গেছি। মার্চ টু গোপালগঞ্জ মানেই তো আমি দখল করতে যাচ্ছি। অতএব জুলাইয়ের 1 তারিখ থেকে এটা পদযাত্রা ছিল, পদযাত্রা কেমনে মার্চ টু গোপালগঞ্জ হলো, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে এই পুলিশ গুন্ডা বাহিনীর মতো আচরণ করতেছে। রাজনৈতিক সরকারগুলোর সময় বা সামরিক সরকারের সময় আমরা দেখেছি পুলিশ গুন্ডা বাহিনীর আচরণ করতেছে। এই একটা দাবি ছিল পুলিশ হবে জনগণের পুলিশ, পুলিশ হয়তো লাঠিচার্জ করবে না, টিয়ার গ্যাস চলবে না। সেই পরিবর্তন তো দেখলাম না। গত 11 মাসে তো পুলিশ বহু গুন্ডা বাহিনীর মতো আচরণ করেছে, শিক্ষকদের উপর নির্বিচারে আক্রমণ করেছে। শিক্ষকরা দাবি নিয়ে এসেছিলেন শাহবাগে, শিক্ষকদের উপর আর গরম পানি চূড়া হয়েছে। অথচ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠল এবং কিছু সংখ্যক মানুষ দাবি করলো, তখন তাদেরকে আপ্যায়ন করা হলো। তো এই যে মনে করেন পুলিশ আপ্যায়ন করে দিল, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই যে মানে মানুষ তো এই পরিবর্তন চায় নাই, তাহলে এগুলো হচ্ছে কেন? মানে সরকার কি তাহলে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য পুলিশকে এখন ব্যবহার করছে কিনা? হ্যাঁ, প্রথম প্রশ্ন বলি যে গোপালগঞ্জে যাওয়ার বিষয়ে উস্কানিমূলক, হ্যাঁ আরও উস্কানি ছিল যে তারা একটা মার্চ টু গোপালগঞ্জ বা তারা মুজিববাদের কবর দেওয়া, এছাড়াও তা একটা গুজব ছড়িয়েছিল তাদের হয়ে যে বঙ্গবন্ধুর যে সমাধিস্থল আছে তারা সেটা গুড়িয়ে দেবে বা ইত্যাদি। তো সেটা যাই হোক না কেন, এটা একটা রাজনৈতিক তাদের স্লোগান, সেটা হয়তো খুবই অগ্রহণযোগ্য গোপালগঞ্জ বা এর অধিকাংশ জনগণের কাছে। আমরাও যখন জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করি, আমরাও 72, 73, 74 সালে আমরাও স্লোগান দিয়েছি ওই গোপালগঞ্জে বসেই। সংঘর্ষ হয়নি, সংঘর্ষ অন্য বিষয়ে হয়েছে। তো
সেক্ষেত্রে বা বিএনপি যখন জনসভা করে গোপালগঞ্জে নিশ্চয়ই তারা বঙ্গবন্ধুকে সমালোচনা করে বা ইত্যাদি। কিন্তু এবারে এই যেহেতু আপনার বঙ্গবন্ধু ভবনটা গুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকাতে ঘোষণা করেই, তো সেক্ষেত্রে গোপালগঞ্জের মানুষ হয়তো শঙ্কিত ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করতে পারে তাদের এই বঙ্গবন্ধু স্মৃতিসৌধ ভাঙার বিষয়ে। তো তো স্মৃতিসৌধ ভাঙার জন্য যদি তারা রওনা হতেন ঘোষণা দিয়ে, বা সেক্ষেত্রে কিন্তু আপনি বিক্ষোভ রাজনৈতিক গ্রামারের বাইরে গেলে হয়তো আপনি যুক্তি দিতে পারতেন, কিন্তু সেই জায়গাতে তারা যেতে পারেনি। গোপালগঞ্জে ঢোকার জন্যে তারা ঢুকতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হয়েছে, পুলিশের সহযোগিতা তারা সেই ব্যারিকেড সরিয়ে, আমি ব্যারিকেডটা বলবো একটা রাজনৈতিক প্রতিবাদের অংশ, তাই না? আমরা তো হরতাল করি, ব্যারিকেড দিই, এটা কোনো যুদ্ধ না যে আমি তোমার প্রতিবাদ করছি একটা গাছ ফেলে সেই গাছটা সরিয়ে যে কেউ ঢুকতে পারে, যে তাই করেছে তারা। তারা রুট পরিবর্তন করে যেখানে ব্যারিকেডটা কম বা সে সরিয়ে এসছে, ঠিক আছে। এবং গোপালগঞ্জের যারা বঙ্গবন্ধুর ইয়েতে ভালোবাসেন তারা প্রতিবাদ করেছেন, করতেই পারেন। কিন্তু জনসভাকে বাধা দেওয়া, তাকে বা সে যত আপত্তিকর কথাই বলে থাকুক না কেন, জনসভা পণ্ড করার মতো কাজ সমর্থনযোগ্য না। কক্সবাজারে ওখানে একজন বিএনপি নেতার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে, তারা তাদের মঞ্চ পণ্ড করে দিয়েছে, এটা গ্রহণযোগ্য না। বক্তব্যের জবাব বক্তব্য হবে। হ্যাঁ, কেউ যদি আইন হাতে তুলে নেয় সেখানে অবশ্যই পুলিশকে ব্যবস্থা নিতে হবে, হ্যাঁ, বা জনগণ সমর্থন করবে সেটা। তো গোপালগঞ্জে তাদের বক্তব্য অগ্রহণযোগ্য, আমার কাছে অবশ্যই অগ্রহণযোগ্য, জনগণের কাছে অগ্রহণযোগ্য মনে হতে পারে। সেক্ষেত্রে সহিংসভাবে বাধা দেওয়াটা আমি সমর্থন করি না, কারণ এক জায়গায় এটা হবে, আরেক জায়গায় সেটা হবে। সেটা তারা, হ্যাঁ, যদি তারা ওই রকম এক নাশকতামূলক কাজে অগ্রসর হতো তাহলে তো অবশ্যই সেখানে তাদেরকে, সেখানকার মানুষ অবশ্যই তাদের প্রতিরোধ করবার জন্যে, সেটাও রাজনৈতিক ভাষা আছে, হ্যাঁ, রাস্তায় শুয়ে পড়ে হোক, গাছ ফেলে ব্যারিকেড দিয়েও, সেটা অধিক, এটা রাজনৈতিক সংগ্রামের মধ্যেই পড়ে, সংগ্রামের একটা তুঙ্গ মুহূর্তে সেটা হতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় যায়নি, কারণ জনসমর্থন না থাকলে সেখানে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যতই সমর্থন থাকুক, জনগণের কোনো সমর্থন না থাকে, সেটা গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে বিস্তীর্ণ গ্রামের পথ পাড়ি দিয়ে যেতে হবে, সেটা দেখা যেতে পারে। সেটা হলে কিন্তু বক্তব্য প্রকাশে বাধা দান, জনসভাকে ইয়ে করার চেষ্টা করা, মঞ্চে হামলা করা, এটা গ্রহণযোগ্য না। এবং আমি আবারও বলছি, ওইটাকে কেন্দ্র করে যে গুলি হয়েছে সেটা আরও অগ্রহণযোগ্য। এবং সেটা যাদের দায়িত্ব ছিল গুলি, বন্দুক, তারা তো জনগণের মতো ভাবাবেগতাড়িত হওয়ার কথা বা উত্তেজিত হওয়ার কথা না। এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করার প্রশিক্ষণ তাদের দেওয়া হয় এবং তাদের দায়িত্বই তাই। কাজেই সেটাকে অবশ্যই তাদের পেশাদারভাবে মোকাবেলা করে। তারা নিজেরা একটা বিদ্বেষ থেকে মনে হচ্ছে যে তারাও একটা পক্ষ, এইভাবে তারা গুলি ছুঁড়েছে এবং এটা আরও পোক্ত হয়েছে পরবর্তী কার্যকলাপ। লাশকে পোস্টমর্টেম করতে না দিয়ে, ডেথ সার্টিফিকেট না দিয়ে, তাড়াতাড়ি দাফন করার জন্য চাপ দিয়ে, হ্যাঁ, ধর্মমতে তাড়াতাড়ি দাফন করতে হয়, সেটা তো তাদের যারা অভিভাবক তারা সেটা করবে, কিন্তু প্রমাণ লোপাটের জন্য এটা তো দেশে তো এটার বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, বিদেশেও হয়েছে। ফলে তারা বাধ্য হয়েছে পোস্টমর্টেম করার জন্য আবার সমাধি থেকে লাশ উত্তোলন করা। তারপরে দুইজন উপদেষ্টা তো তিনি সেখানে যাননি, আহত নিহতদের কাছে, সেটা আমি আগেই বলেছি, তারা খুব খারাপ কাজ করেছেন। তো আরেকটা বিষয় যেটা বললেন যে পুলিশের ভূমিকা, দেখুন পুলিশের ভূমিকা কি, অপরাধ হলে আমরা পিটিয়ে তাদেরকে জেলখানায় দেব না। পুলিশকে তাদের কাজ করে, যারা ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ থাকে, গোয়েন্দা থাকে, সম্ভাব্য যেখান থেকে গোলযোগটা হতে পারে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হয়। নেগোশিয়েট করে যেন তারা এটা না করে, নিবৃত্ত করার চেষ্টা করতে হয়। তারপর যদি তারা প্রতিবাদ বিক্ষোভ করে সেটা শান্তিপূর্ণ হয়। এই যে ছাত্ররা তারা সচিবালয়ে গেটে গেছে, তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে যে এর মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব পদত্যাগ না করে তারা সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করবে। হ্যাঁ, সেটা আন্দোলনের ভাষা হতেই পারে। আমরা অনেক ছাত্র জীবনে ঘেরাও করেছি সচিবালয়, হ্যাঁ, কিন্তু আমরা ভিতরে ঢোকার এটা করি, আমরা বাইরে বিক্ষোভ করেছি, পুলিশ আমাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে বা তারা শক্তি প্রয়োগ করেছে। তো যখন তারা আলটিমেটাম দিল তখন তো তাদের ওই
কৌশলগুলো বা তাদের যে পদ্ধতি করা উচিত ছিল, যারা ওখানে ছাত্রনেতৃবৃন্দ তাদের সঙ্গে নিবৃত্ত করা, তাদের সঙ্গে না পারলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতৃবৃন্দের কাছে যাওয়া বা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাওয়া, বা সচিবালয়ের ভেতরে যারা কর্মচারী ইউনিয়ন আছে বা যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও তো একটা ফোরাম আছে, তাদের সঙ্গে কথা বলা যে ভাই আমাদের এখানে স্থাপনাতে আপনাদের সাথে আমরা একাত্ম আছি। অনেক পদ্ধতি আছে যে অপরাধ সংগঠনের আগে বা একটা সহিংস ঘটনা সংগঠনের আগে তাকে নিবৃত্ত করার যে পদ্ধতিগুলো আছে, সেটা কি পুলিশ করেছে? আমার মনে হয় না। হলে তো এটা হয় না, কারণ ছাত্ররা তো চেয়েছে যে তাদের একটা আশ্বাস, তাদের একটা সহানুভূতি। হ্যাঁ, দুজন উপদেষ্টা মাইলস্টোন কলেজে গিয়েছে, আমি খুবই তাদেরকে ধন্যবাদ দিই যে ঝুঁকি আছে তারপর তারা গিয়েছেন, সারাদিন তারা ওখানে বসেছেন, তারা কোনো শক্তি প্রয়োগে পুলিশ বা সেনাবাহিনীকে বলেননি। এটা নিশ্চয়ই ভালো করেছেন। কিন্তু তারা আবার গিয়ে যে বললেন যে ফ্যাসিবাদীরা করেছে, এটা তো খারাপ কাজ করে। একেবারে সমস্ত জনগণের বিক্ষোভকে আপনি ট্যাগ লাগাই দিবেন, এটা তো আগের আমলে করা হয়েছে। আগের আমলে আন্দোলন হলেই বলতে জামাত শিবিরের কাজ, বিএনপির কাজ, অমুক কাজ, তমক কাজ। কিন্তু এখন আবার ওই বুলি চেঞ্জ হয়ে গেছে, এখন বলা হচ্ছে ফ্যাসিবাদের কাজ, ফ্যাসিবাদের দোষরদের কাজ। এবার সমাধানটা হবে না। এতগুলো শিশু চোখের সামনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, তাদের অভিভাবকরা আজকে আতঙ্কিত, দুজন শিক্ষক পুড়ে বলেছেন, তারা কি উদ্বিগ্ন হবেন না? তারা কি বিক্ষুব্ধ হবেন না? এটা কেন ফ্যাসিবাদের কাজ বলে আমি ছোট করার চেষ্টা করছি। এতে করে তো এই দুজন উপদেষ্টা যে রাত পর্যন্ত এখানে ধৈর্যের সঙ্গে থেকেছেন, এটাই তাদের ধন্যবাদ দেওয়ার যে জায়গাটা নষ্ট করে ফেলছেন। যে তারা তো ধন্যবাদ পেতে পারে যে আমরা সেখানে কোনো পুলিশকে বাড়াবাড়ি করতে দেয়নি, ছাত্ররা ঘেরাও করেছিল, রাজপথে ছিল, তারা একবার বের হওয়ার চেষ্টা করেছেন, তারপরে আবার তারা ফিরে এসছেন। হ্যাঁ, তারা এখানে গোয়ার্তুমি করেননি, এটা তাদের প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু যখন তারা এই মন্তব্যটা করেন, তাহলে তো ওটা তো মানে নাকচ হয়ে যায়। কাজেই এগুলো আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। এবং এই যারা উপদেষ্টা আছেন অধিকাংশই আন্দোলনের সঙ্গে কেউ না কেউ জড়িত ছিলেন, সবাই না। কাজে এই ল্যাঙ্গুয়েজগুলো তাদের পরিহার করা উচিত। এবং এই সচিবালয় ঘেরাওয়ার কথায় আসি, বরঞ্চ আমার মনে হয় সচিবালয় যখন আলটিমেটাম দিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে ওদেরকে শায়েস্তা করা যায়, এবং শায়েস্তা থেকে তারা গেটটা খুলে দিয়েছে এবং ভিতরে ঢুকিয়ে তারা তাদেরকে ইচ্ছামতো প্রহার করেছে। এটা খুবই খুবই একেবারে অনেক বড় ঝুঁকির কাজ। কিন্তু এরকম মানে বেধড়ক পিটুনিতে মৃত্যুবরণও করতে পারবে। এটা তো সব অধিকাংশই 18 বছরের নিচে স্কুলের ছাত্র, স্কুল কলেজে। কাজেই শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগবে, জানি না এখন যারা আঘাত পেয়েছে তাদের কোনো মানে গুরুত্বপূর্ণ জায়গায় তারা আঘাত পেয়ে তারা মানে অনেক ক্ষতিও হতে পারে, তাই না? এখানে অনেক সেন্সিটিভ জায়গা থাকে। তা আমার মনে হয় যে পুলিশের এই গতানুগতিক ভূমিকা, অবশ্যই পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করার আধুনিক পদ্ধতি আছে। শক্তি প্রয়োগ করলেও কিন্তু সেই শক্তি প্রয়োগ করার আধুনিক পদ্ধতি আছে, যে সেখানে বেধড়ক লাঠি চার্জ করা যায় না। এবং পুলিশ যখন গেটটা খুলে দিল, তাদেরকে আমি ভেবেছি কর্ডন করে রাখবে যেন ভবনের দিকে না যাওয়া যায়, সেগুলো তারা খুলে দিয়েছে। এবং গাড়ি ঘোড়া যখন ভাঙচুর করেছে, নিবৃত্ত করার জন্য পুলিশ বাধা দেয়নি যে গাড়ি ঘোড়া ভাঙতে দেই, তারপরে তো আমরা চড়াও হব। এটা কিন্তু পুলিশের কাজ হতে পারে না। এটা হচ্ছে যখন পাড়ায় পাড়ায় সন্ত্রাসীরা গুন্ডামি মাস্তানি করা হয়, তারা এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে। পুলিশ কেন সেটা করবে? যাই হোক, ছাত্র সমাজের বিক্ষোভকে প্রশমিত করা দরকার, এবং এটা সরকার দায়িত্ব, পুলিশ বাহিনীর দায়িত্ব। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে তাদের বিক্ষোভের সাথে একাত্ম হয়ে আমরা এই ঘটনাটাকে প্রশমিত করার চেষ্টা করেছি। আর একটু আগেই বললাম যে আরো ওয়ার্কআউট করার মাধ্যমে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র, শিক্ষক, অভিভাবক সেটা চেষ্টা করেছি। আপনি প্রশমিত করার কথা বলছেন, আমরা আবার দেখলাম একই তো পিটালো, আবার দেখলাম যে কথিত বিপ্লবী যারা হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা, আসিফ মাহমুদ শরীফ ভুঁইয়া, তিনি পর্যন্ত বলছেন যে এগুলো সব ফেসিবাদের দূষর, এদেরকে দমন করা হবে। এই যা ছাত্ররা আন্দোলন করতেছে, এটা হচ্ছে আওয়ামী লীগ এসে গেছে, ভিতরে ঢুকে আওয়ামী লীগ এটা করতেছে। মানে সব কিছুতে মানে যারা আন্দোলন করে একটা সরকার হটিয়ে তাদের পথ ধরে এই ছাত্ররা কিন্তু আন্দোলন করলো, তাদের দেখানো পথেই তাদেরকে আবার ফেসিবাদের দূষর ট্যাগ দিলেন। এটা একটা বিষয়। মাইলস্টোনের কথা আপনি বলছিলেন, মাইলস্টোনে যখন ছাত্র বিক্ষোভ হলো, অভিভাবকরা বিক্ষোভ করলেন, তখন পুলিশ আর্মি বেদরক পিটালো, লাশ নিয়ে এক ধরনের লুকোচুরি হলো। সত্যটা জানাতে তো কোনো সমস্যা নাই। একটা তালিকা অভিভাবকদের কাছ থেকে নেওয়া, স্কুলের কাছ থেকে কত ছাত্র প্রেজেন্ট ছিল, এটা তো ডিজিটালাইজ আছে, খাতায়ও আছে, দেখলেই বোঝা যেত কতজন আছে। এই লুকোচুরির তো দরকার ছিল না।
হ্যাঁ, প্রথম প্রসঙ্গে আসি যে গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব যে কথা বলেছে, এটা তো আগেকার শাসকদের ভাষা। জনগণের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনকে বলা হতো আওয়ামী লীগ সরকার সময় জামাত শিবিরের অনুপ্রবেশ। তো এটা খুব দুঃখজনক যে এই সেই নেতৃত্ব যারা এর বিরুদ্ধে আন্দোলন করলো, হ্যাঁ, রাজাকার ট্যাগের বিরুদ্ধে বিক্ষোভ করলো, তারা আবার যে কোনো আন্দোলনকে তারা ফ্যাসিবাদের দোসরদের উস্কানি বলছে। আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ সমর্থক থাকতেই পারে, যেমন যখন কোটা সংস্কার আন্দোলন, তখন তো সেখানে নিশ্চয়ই ছাত্র শিবিরের কর্মীরা ছিল, এটা তো আমরা বলছি না কেন থাকতে পারবে না তারা। কিন্তু একই কায়দায় যদি একটা ছাত্রলীগের সমর্থক থাকতেই পারে, কারণ সে নানা কারণে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ, যখন গণ আন্দোলন হবে তারা তো অবশ্যই থাকার সুযোগ আছে। সেটাকে গোটা আন্দোলনকে তো এই জন্য আপনি ইয়ে করতে পারেন না, ট্যাগ দিয়ে এটাকে দমন করার যুক্তি দিতে পারেন, তাহলে তো একই জিনিস হয়ে গেল। আগের সরকার যেটা করেছে একটা অজুহাত দিয়ে দমন করেছে, আপনি তাই করার চেষ্টা করছেন, এটা গ্রহণযোগ্য হবে না। এবং ছাত্ররা ঠিকই বলেছেন, ছাত্ররা দেখেছে জুলাই আগস্ট আন্দোলনে এভাবে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে গিয়েছে, তারা পুলিশের বাধা উপেক্ষা করে তারা রাজপথে নেমেছে, কাজে এরাও তারা পুলিশের বাধা অতিক্রম করে রাজপথে আসার চেষ্টা করেছে। হ্যাঁ, সেটাকে শান্তিপূর্ণভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে যদি আমরা জোর করে নিয়ন্ত্রণ করতে যাই এবং তাকে ছাত্র নেতৃত্ব যদি সমর্থন যোগায়, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। ছাত্র নেতৃত্বের উচিত ছিল ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের একজন হয়ে এইটার সমাধান করা, তাদের হয়ে কথাবার্তা বলা। এখানে উল্টো কথা বলা, তো সেটা ছাত্ররা আরও বিক্ষুব্ধ হবে, এবং আরও বিক্ষুব্ধ হলে কিন্তু পরিণতি আরও খারাপ হবে। কাজে এই পথে যারা নতুন দল করেছেন এবং যারা এখন সরকারে আছেন, তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, যে ইতিহাসটা তারাই রচনা করেছেন, 1 বছরও হয়নি। এটা খুবই দুঃখজনক ভাষা। এই ভাষাগুলো সংযত না করলে তারা তো ওই মানুষ বলবে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কাজেই তারা ক্ষমতায় বসেছে, রাজনৈতিক দল করলেও তারা মনে করে তারা হয়তো ক্ষমতাসীন দল, নাহলে এই ভাষাটা ক্ষমতাসীন দলের ভাষা। আর যিনি ক্ষমতায় আছেন তিনি যদি মনে করেন যে আমার বিরুদ্ধে যেই বলবে সে হচ্ছে দোসর ফ্যাসিবাদের, তাহলে তো আমরা সমাধানের জায়গায় যাচ্ছি না। এই কথা বলে সমাধান করা যাবে না। এই কথা বললে কিন্তু আপনি এইটা জিয়ে থাকবে, সমস্যাটা জিয়ে থাকবে, মুখোমুখি থাকবে ছাত্রদের সাথে। সেটা তো আমরা সুস্থ জিনিস মনে করছি না। তাহলে আমাদের দরকার দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে এই অনিশ্চয়তাকর পরিস্থিতিতে যাওয়া, এবং যখন আমরা দায়ী করতে পারবো কোনো রাজনৈতিক দলকে, ক্ষমতাসীন দলকে এই ঘটনার জন্য, এখন তো কেউ দায়িত্ব নিচ্ছে না। একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এ বলছে ওর কথা, ও বলছে এর কথা। এইভাবে তো দেশ চলতে পারে না। কাজেই দ্রুত একটা নির্বাচন দিলে একটা জবাবদিহিমূলক সরকার যদি হয়, তারা ভালো করুক মন্দ করুক, তাদেরকে জবাবদিহি আমরা করতে পারবো, জবাবদিহির আওতায় আনতে বাধ্য করতে পারবো, এবং একটা রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী দেশটা চলবে, গণতন্ত্রের ব্যাকরণ অনুযায়ী দেশ চলবে। এখন তো কোনো ব্যাকরণের মধ্যেই পড়ছে না, একটা বিশৃঙ্খলা নৈরাজ্যের দিকে ক্রমশই দেশ এগিয়ে যাচ্ছে। সেটাকে আমাদের দ্রুত সমাধান করার জন্য সমস্ত দল একত্রিত হয়ে দ্রুত নির্বাচনের দিকে আমাদেরকে ব্যবস্থা যেতে হবে। এই যে লাশের গুজবটা বলছিলাম, ছোট করে যদি বল, এই যে রিউমার, মাইলস্টোনের স্টুডেন্টের মৃত্যুতে যে রিউমার ছড়াইলো, যে এখনো সরকার বলছে এটা রিউমার, গুজব, কিন্তু এই গুজবটা ছড়ালো কেন, কারা ছড়ালো, এবং সেনাবাহিনী কেন লুকোচুরি করতেছিল যে লাশ নেই, এইটুকু আছে, কিন্তু স্টুডেন্টরা বলতেছে আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখছি, এবং এরই প্রতিবাদ তারা করছিল। এটা তো না করলেও পারতো নাকি? এটার কতগুলো নিয়ম আছে। আমি আমার পেশাগত জীবনে এরকম স্বাস্থ্য বিষয়ক এমার্জেন্সিতে কি করতে হয় সে বিষয়ে আমি বাংলাদেশে বিদেশে প্রশিক্ষণ নিয়েছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জনগণের কাছে জিনিসগুলো খোলাসা করা, এবং সেটা যত দ্রুত সম্ভব। না হলে হয় কি, আস্থার সংকটে ভোগে। আস্থার সংকটে ভুগলে আপনি যদি সত্য কথাও বলেন, পরে কিন্তু বিশ্বাস করবে না, রাখাল বালক বাঘ বাঘ গল্পের মতো হবে। এখানে প্রথমেই একটা সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র করা উচিত ছিল, যেখানে সবাই খবরটা পাবে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে না গিয়ে ওই নিয়ন্ত্রণ কেন্দ্রে আসা উচিত। তাহলে এটা হতে পারত আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের একটা হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার আছে, তাদেরকে বলা উচিত ছিল যে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কিন্তু একটা নিয়ন্ত্রণ কেন্দ্র 24 ঘন্টা কাজ করে,
পাশাপাশি বিল্ডিং, এরা মহাখালীতেই স্বাস্থ্য অধিদপ্তর IDCR যেখানে, ঠিক তার পেছন দিকে বন ভবনের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্র। অতীতে এইভাবে কিন্তু বন্যা বা দুর্যোগের সময় অগ্নিসংযোগ এইভাবে কাজ করা হয়, কিন্তু এটা জানা দরকার আমাদের পলিসি মেকারদের, যে স্বাস্থ্য দুর্যোগের জন্য একটা কন্ট্রোল রুম সবসময় অপারেট করে। তো সেখানে সব তথ্য আসতো যে কারা কারা নিখোঁজ আছে। নিখোঁজের কত প্রয়োজনই ছিল না এখানে। হ্যাঁ, মিডিয়াতে এক একজন এক এক কথা বলছে, সেটাকে অনুরোধ করে বন্ধ করা যেত। তোমরা মিডিয়াতে এক একজন এক কথা বলো না, বা মিডিয়া লোকদেরকে বলা যে আমরা আপনাদের তথ্য দিচ্ছি, ওদের কাছে সব তথ্য নেই, হতে পারে নন প্রফেশনালি বা মানে হয়তো উপস্থিতভাবে অনেকে অনেক কথা বলছে, সেটা তথ্য নির্ভর নাও হতে পারে। এবং সেখানে প্রথমেই নিখোঁজ কতজন আছে এটা বলা উচিত ছিল। তার মধ্যে নিখোঁজ মানে যে মৃত্যুবরণ করেছে তা তো না, আস্থার সংকটটা হতো না। এই যে পুরনো কায়দায়, ঔপনিবেশিক কায়দায় গোপন করার চেষ্টা, যে সরকারি কাজ মানে পাবলিক জানবে না, সরকারি কাজ বাধা দাও। হ্যাঁ, যেই দুর্ঘটনাস্থল সেখানে একটা নিরাপত্তা কর্ডন করতে হয়, এবং জনগণ সেটা জানে। কর্ডন করে বলতো যে আপনি এখানে আসেন না, এখানে যারা নিহত আছেন, আহত আছেন, তাদেরকে উদ্ধার করতে অসুবিধা হচ্ছে, প্রমাণ লুপ্ত হবে, আমরা DNA টেস্ট করব, আপনাদের DNA সঙ্গে তাদের DNA মিলে যাবে, এটা বলতে হবে। তাই আমরা লাঠি ছাড়া কিছুই বুঝি না, এটা তো লাঠির বিষয়। এখানে মাইকে সেনাবাহিনীর একজন উদ্ধার কর্মকর্তা, ফায়ার ব্রিগেডের কর্মকর্তা, তারা তো মাইকে বললেই হতো যে আপনারা এখানে ভিতরে ঢুকলে যারা নিহত হয়েছেন তাদের DNA টেস্ট করতে আমাদের অসুবিধা হবে। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরা যাচ্ছে, আপনারা যদি ভলান্টিয়ার করতে চান, হ্যাঁ, ভলান্টিয়াররা কিন্তু উদ্ধার করেছে। এই সেনাবাহিনী আসার আগে তো করেছে, সেনাবাহিনী আসার পরেও তারা করেছে। সেনাবাহিনীর সাথে একসাথে তারা দেখিয়ে দিয়েছে কোথায় কোথায় ছাত্র আছে। শিক্ষকরা ছিল, দুজন শিক্ষক তো মারাই গেলেন। কাজে বিশেষ শিক্ষকদেরকে কাজ করতে দিতে হবে। আরেকটা হচ্ছে, যারা অসংখ্য মানুষ সহায়তা করার জন্য উপস্থিত হয় তাদেরকে কিন্তু কাজ দিতে হবে। এটাও কিন্তু একটা প্রশিক্ষণের অংশ, যে যেই মানুষজন আসে দেখতে এবং একটা কিছু করতে আসে, তারা যে আমরা কিছু করতে চাই, তাদেরকে কিন্তু কাজ দিতে হবে। ওই লোকদেরকে দিয়ে আপনি এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে পারতেন। ওই লোকদের দিয়ে, যেমন যদিও রক্ত প্রথম দিনে লাগে না, কিন্তু রক্ত যারা দিতে চায় তারা নাম তালিকাভুক্ত করতে পারে। এইভাবে যারা একজন ইনসিডেন্ট ম্যানেজার বলে আর কি, যেই ইনসিডেন্টটা ঘটনাটা হলো তার একজন ব্যবস্থাপক, একজন লোক তৈরি করা, মন্ত্রী হতে পারে, এরকম বড় ঘটনা একজন মন্ত্রী সেটা হওয়া স্বাভাবিক। তাহলে উনার কাছে সব তথ্য আসবে, এবং উনার সাথে সচিব, মহাপরিচালক, ফায়ার ব্রিগেড, যারা কাজ, সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাহলে কিন্তু সব জিনিসটা আরো গোছানো হয়, এবং মানুষের উদ্বেগ উৎকণ্ঠা ওটা তাদের কাছেই যেত যে এইভাবে কি করা যাচ্ছে। এবং যেটা বললেন যে লাশের গুজব, এটা আস্থার সংকট থেকে হয়েছে। আস্থার সংকট থাকলে অনেক গুজব বের হয়, এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করে গুজব দিয়ে, কিন্তু এটা আবার ক্ষতিও করে মানুষের। একটা গুজব এবং আস্থার সংকট যদি হয়, যারা এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলা করে, তারাও কিন্তু অনেক সময় ঘাবড়ে যায় সমস্ত গুজব বলে, কারণ মানুষ বিক্ষুব্ধ হয়। এইটার দোষ কিন্তু আমি বলবো যারা ইনসিডেন্ট বা এই ঘটনা নিয়ন্ত্রণ করতে গেছে এবং উদ্ধার করতে গেছে, তাদের রূঢ় আচরণ, ঔপনিবেশিক কায়দা আচরণ, মানুষকে মনে করা ট্রাবল মেকার। এই মানুষ তো সাহায্য করতে গিয়েছে, তার ট্রাভেল করতে যায়নি, কিন্তু কীভাবে সাহায্য করবে সেই জিনিসটা দেখিয়ে দেওয়া দরকার ছিল। এবং যখন লাশ উদ্ধার করা হচ্ছে, হ্যাঁ, আপনি যদি লাশ উদ্ধার করেন তখন যেন সবচেয়ে দ্রুত সময় তাকে হাসপাতালে নেওয়া যায়, সেটা করতে হবে, যে কেউ বাধা সৃষ্টি না করে। দেখো, হ্যাঁ, উদ্বিগ্ন আত্মীয়স্বজন তো অবশ্যই দেখতে চাবে তার ছেলে কিনা, তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে আলাদা, বা লাইভে যদি দেখানো হতো, মানে যাদের উদ্ধার করা হচ্ছে একটা ক্যামেরার মাধ্যমে দেখানো, বড় স্ক্রিনে দেখানো, তাহলে ওখান থেকে দেখতে পারে। এটা তো কোনো সমস্যা না, সেই প্রযুক্তি আমাদের আছে, এবং ওইটা আপনি দায়িত্ব দিতে পারতেন যারা লোক আছে, আপনারা মনিটর নিয়ে আসেন, আমরা এখানে ক্যামেরা দিচ্ছি, বা আপনারা ক্যামেরা নিয়ে আসেন, আমরা যে উদ্ধারটা করছি এটা লাইভে সবাই দেখবে, তাহলে এখানে ভিড় করবে না। তো এইসব বিষয়ে আমাদের সহনশীল হওয়া উচিত, এবং মানুষকে সহযোগী হিসেবে ভাবতে হয়। মানুষকে শত্রু ভাবলে হবে না, এইসব সমস্যা উদ্ভব হয় মানুষকে শত্রু জ্ঞান করলে। একেবারে আমি একেবারে শেষ পর্যায়ে আসছি। আমার আজকের বিষয় আলোকে সবগুলোই আসলো, রাজনীতি আসলে কোন পথে, নির্বাচন কি আদৌ দেখছেন, আদৌ হবে নির্বাচন এই সরকারের অধীনে? দেখুন, সমস্যা, নির্বাচন যতই পিছিয়ে যাবে অনিশ্চিতভাবে সমস্যা বাড়তেই থাকবে। এই সরকার যারা দায়িত্বে আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই বললেই চলে। দু একজন ছাত্র রাজনীতি করার সময় অভিজ্ঞতা হয়েছেন, পরবর্তী পর্যায়ে তারা অরাজনৈতিক সংগঠন করেছেন। কাজেই কিন্তু সব কিছু রাজনৈতিক দল থাকলে রাজনৈতিক বিষয়টা তা না। যখন আপনি মানুষকে নিয়ে করবেন,
তাদের সমস্যা সমাধান একটা রাজনৈতিক বিষয়। কাজে সেখানে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এই সরকারকে কাজ করতে হবে। এবং যেভাবে একটার পর একটা সমস্যা জট পাকিয়ে যাচ্ছে, এটা মানুষ সন্দেহ করতেই পারে যে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে কিনা। তবে আমি বলবো যে নির্বাচন ছাড়া এটা সমাধান করার কোনো রাস্তা নেই। কেউ যদি মনে করে নির্বাচন না দিয়ে ওই যে কঠোর হয়ে একটা অতীতের কায়দায় স্বৈর শাসন দিয়ে দীর্ঘায়িত করে সমস্যা আরও বাড়বে। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরিষ্কার বলে দিয়েছে তারা এই ধরনের স্বৈর শাসন, অসাংবিধানিক পন্থায় শাসন তারা বরদাস্ত করবে না। এবং আমরা দেখছি যে তাদেরকে কেউ এই বিষয়ে কোনোভাবেই তাদেরকে মেনে নেবে না, এবং তারা এদের ভীত সন্ত্রস্ত করে কাজটা করবে, সেটাও কিন্তু বাস্তবতা নেই। কাজেই দ্রুত নির্বাচনে যেতে হবে। আমি মনে করি যারা এখানে দায়িত্বে আছেন তারা যদি নির্বাচনের পথে হাঁটতে না গিয়ে অন্য কিছু করতে চান, তারা বিপদে পড়বেন। হয়তো ওনাদের দ্বারা নির্বাচন সংগঠিত করা সম্ভব নাও হতে পারে। তখন যারা নির্বাচন করতে পারবেন এমন কোনো লোক হয়তো আমাদের খুঁজতে হবে। কিন্তু নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই। আমার মনে হয় তাদের অন্য পথে হাঁটা উচিত না। 111 সরকার যখন আসে তখন তারা ভেবেছিল যে 5 বছর থেকে তারা তাদের মতো করে দেশটা সাজাবে। এটা রাজনৈতিক বিষয়। যখন ছাত্র বিক্ষোভ হলো আগস্ট মাসে 2007-এর, তখন তাদের হুঁশ হলো। তখন তারা দ্রুত নির্বাচনের পথে গেলেন। তারা উপদেষ্টা পরিষদের সদস্যদের বদল করলেন এবং নির্বাচনের পরে তারা বিদায় নিলেন। কাজেই আমরা চাইব বর্তমান উপদেষ্টা মণ্ডলী তারা যেন এই ইতিহাস থেকে এটা দেখেন যে তাদের পক্ষে সম্মানজনকভাবে বিদায় হবে যদি তারা সোজাসুজি নির্বাচনের দিকে যান। অন্য কিছু করতে গেলে হয়তো দাবি উঠতে পারে যে এই উপদেষ্টা পরিষদকে আমাদেরকে যারা পারছে না তাদেরকে বদল করে প্রতিস্থাপন করে সত্যিকারের যারা করতে পারবে তাদেরকে নিয়ে করার। আর সেটা যেটাই করা হোক না কেন, নির্বাচন ছাড়া অন্য বিকল্প কিন্তু এখানে হবে না। নির্বাচনের পরে আমরা একটা স্থিতিশীলতা দেখতে পাবো, এবং নির্বাচিত সরকার যদি অন্যায় করে অবশ্যই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ হবে। সেটা একটা রাজনৈতিক ব্যাকরণ অনুযায়ী চলবে। এই অনিশ্চিত অবস্থা থেকে নিশ্চয়ই সেটা আমরা আরো ভালোভাবে উত্তরণ করতে পারবো। সমস্যা কাটবে অনিশ্চয়তা আপনার মনে হয়? এটা নির্ভর করে যে সরকার আছে তার অনিশ্চয়তা কাটাতে চায় কিনা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তারা চায় কিনা, সেটা একটা বড় ফ্যাক্টর। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের নিজেদের মধ্যে সমঝোতা করে তারা যদি মনে করেন আমরা নির্বাচনের দিকে যাবো, তাহলে একত্র হয়ে তারা চাপ দিতে পারে বর্তমান সরকারকে। পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবদ্ধ হয়ে চাপ দিলে সরকার শুনতে বাধ্য, কারণ এই রাজনৈতিক দলগুলোর সমর্থনই তো বর্তমান সরকার গঠিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন মুস্তাক ভাই। যারা দেখবেন সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টকশো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হব প্রতিদিন একটি করে টক শুনিয়ে। এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবার আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে ধন্যবাদ, অবশ্যই দেখা হবে।